কিছুটা রহস্য রোমাঞ্চ গল্প হোক, তারপর না হয় আবার সামাজিকতার গল্পে ফিরব। তাই আজকে আমার নিবেদনে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা আরও একটি গল্প। গল্পটির নাম লাল খাম। তাহলে আর দেরি কেন, তোমরা চলে এসো। শুরু করছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প লাল খাম। সোমেন ঘরটার চারপাশটা ভালো করে দেখছিল। সতর্কতা অবলম্বন করা সব সময় ভালো। ঘরটা মনে হয় ভদ্রলোকের স্টাডি রুম। দেওয়ালের চারপাশ জুড়ে সারি সারি আলমারি, তাতে রাশিকৃত বই। ঘরের ঠিক মাঝখানে বড় একটা টেবিল, তার এক পাশে প্রফেসরের রিভলভিং চেয়ার, অন্য পাশে তিনটে চেয়ারে পাশাপাশি সোমেন, মাধব আর কৈলাস। মাথার উপর ঘর ঘর সিলিং ফ্যানের শব্দ ছাপিয়ে বাইরের থেকে জানলা দিয়ে অন্য একটাও শব্দ ভেসে আসছে, জলোচ্ছ্বাসের শব্দ সম্ভবত। পাহাড়টা জানলা দিয়ে চোখে পড়ছে। জব্বলপুর, মার্বেল রকের কাছেই এ জায়গাটা। কৈলাস ছাড়া সোমেন বা মাধব জায়গাটাকে দেখেনি। আগে একবার কি একটা কারণে কৈলাস এই জায়গায় এসেছিল। এখানে আসার প্ল্যানটা তারই। আজ সকালেই তারা তিনজনে এখানে এসে পৌঁছেছে। কৈলাস একসময় সন্দিগ্ধভাবে বলল, কি রে সোমেন, চাকরটা তো বললো বাবু এখনই আসছেন। 10 মিনিট হয়ে গেল, কেন যে তুই ভর দুপুরে লোকটার সাথে দেখা করতে এলি কে জানে। 3 রাত ঘুমাইনি, ঘুমালে কাজে দিত। সোমেন চাপা স্বরে বলল, যে বাড়িতে উঠলাম তার মালিককে একটু বাজিয়ে দেখে নেওয়া ভালো। তেমন হলে ডেরা পাল্টাতে হবে। লোকটা কি করে বলতো? নেম প্লেটে কি যে ইংরাজিতে লেখা ছিল, ইংরাজিটা পড়তে পারলাম না, মাধব বলল। সোমেন জবাব দিল, ওর নেম প্লেটে দেখলাম এই লোকটা প্যারাসাইকোলজিস্ট, বাংলায় যাকে বলে পরামনোবিদ। এরা শুনেছি টেলিপ্যাথি, থট রিডিং এসবের মাধ্যমে মানুষের মনের খবর জানতে পারে, ভূত ভবিষ্যৎ সব বলতে পারে। আমি একটা ইংরেজি বইতে পড়েছি এদের কথা, যদিও ব্যাপারটা ঠিক আমার বিশ্বাস হয় না। বিজ্ঞান এই ব্যাপারটাকে মান্যতাই দেয় না। কথাটা শুনে কৈলাস বলে, যাক, আর পাণ্ডিত্য ফলাতে হবে না তোকে। আমি নয় তেমন পড়াশুনো করিনি, কিন্তু তুই তো এমএ পাস করেও শেষ পর্যন্ত। কথাটা শেষ করতে পারল না কৈলাস। তার আগেই ঘরে ঢুকলেন একজন ভদ্রলোক। ছিপছিপে চেহারা, পাজামা পাঞ্জাবির ওপর একটা জহর কোট, চোখে সোনালি চশমা, ফ্রেঞ্চ কাট দাড়ি। বয়স মনে হয় 60-এর কোঠায় হবে। ঘরে ঢুকে ভদ্রলোক হাত জোর করে নমস্কার জানালেন। সোমেনরাও প্রতি নমস্কার জানালো। ভদ্রলোক নিজের চেয়ারে বসে তিনজনকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ভালো করে একবার দেখে নিয়ে বললেন, আমি প্রফেসর কাঞ্জিলাল, আপনারা? সোমেন সঙ্গে সঙ্গে জবাব দিল, আমরা আজ সকালেই এখানে এসেছি। আপনার বাড়ির একতলার একটা ঘর 2 দিনের জন্য ভাড়া নিয়েছি। আমি তপেশ প্রামাণিক, আর এরা দুজন হলো প্রাঞ্জল আর রাধা বিনোদ। প্রফেসর কাঞ্জিলাল বললেন, ভাড়ার ব্যাপারটা সাধারণত আমার কাজের লোক শিবশরণই দেখে। সোমেন শুনে বলল, না, ভাড়ার ব্যাপার নয়, আমরা আপনার সাথে পরিচিত হতে এসেছি। আপনি বাঙালি, সম্ভবত দীর্ঘদিন এখানে আছেন। এখানে কি কি দেখার জায়গা আছে আমাদের একটু বলে দিলে সুবিধা হয়। ভদ্রলোক বললেন, হ্যাঁ, এখানে বেশ কিছু দেখার জায়গা আছে। মার্বেল রক, বেদঘাট তো এই জায়গাতেই, এই বাড়ির মধ্যেই। নর্মদার উৎসস্থলটাও দেখে আসতে পারেন, সেটাও দূরে নয়। একটা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারেন। 64 যোগিনীর মন্দির, বান্ধবগড় ন্যাশনাল পার্ক এসব। তা আপনারা নিশ্চয়ই বন্ধু, কি করেন আপনারা? মাধব সঙ্গে সঙ্গে বলে উঠল, ব্যবসা। পড়াশোনা শেখার পর চাকরি বাকরি তেমন হলো না, তাই ব্যবসা করি, কনস্ট্রাকশন বিজনেস। তাছাড়া একটু আধটু জমি কেনা বেচা। তা আপনি কি করেন? কলেজে পড়ান?
ভদ্রলোক হেসে বললেন, এক সময় পড়াতাম, সাইকোলজির প্রফেসর ছিলাম, এখন প্যারাসাইকোলজির চর্চা করি। প্যারাসাইকোলজি ব্যাপারটা বোঝেন? সমীর মাধবকে জবাব দিতে না দিয়ে বলে উঠল, আমি একটু আধটু শুনেছি ব্যাপারটা সম্বন্ধে। প্যারাসাইকোলজিস্ট হিপনোটিজম, টেলিপ্যাথি, থট রিডিং এসবের মাধ্যমে মানুষের মনের খবর জানতে পারে এবং তা বিশ্লেষণ করে ভূত ভবিষ্যৎও বলে দিতে পারে। প্রফেসর কাঞ্জিলাল বললেন, বাহ, আপনি কিছুটা জানেন দেখছি। আসলে প্যারাসাইকোলজি একটা বিরাট বিষয়। আপনি যা বললেন তা প্যারাসাইকোলজির একটি অংশ মাত্র। প্যারাসাইকোলজির মূল বিষয় হলো কোনো মানুষের মনের সাথে কোনো বাহ্যিক বিষয় ছাড়াই সম্পর্ক স্থাপন, আর মনের খবর নেয়া, আর মনের উপর প্রভাব ফেলে আপনার ইচ্ছা শক্তির দ্বারা তার ইচ্ছাকে প্রভাবিত করা। এক্ষেত্রে অবশ্য টেলিপ্যাথির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সোমেন আর চোখে দেখল কৈলাসের চোখে মুখে ধীরে ধীরে বিরক্তি ফুটে উঠতে শুরু করেছে। এসব আলোচনা ভালো লাগছে না। সোমেন প্রফেসরের উদ্দেশ্যে বলল, কিন্তু বিজ্ঞান তো এসব বিষয়ে স্বীকার করে না শুনেছি। তিনি স্থির দৃষ্টিতে তাকালেন সোমেনের দিকে। সোমেনও তাকিয়ে রইল তার দিকে। মুহূর্ত খানেকের মধ্যেই সোমেনের হঠাৎ মনে হলো তার কপালের শিরা দুটো কেমন জানি দপদপ করতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল সে। প্রফেসর কাঞ্জিলাল এবার ধীর কণ্ঠে বললেন, মূর্খ পণ্ডিতেরা তো অনেক কিছুই দেরিতে স্বীকার করে। এক সময় তারা হোমিওপ্যাথি, অ্যাকুপাঞ্চার এসবকেও তো চিকিৎসা বিদ্যা বলে স্বীকার করতেন না। তাহলে আপনাদের এই প্রসঙ্গে একটা গল্প বলি। আসলে গল্প নয়, সত্যি ঘটনা। আপনারা যে টেলিপ্যাথির কথা বলছিলেন তা নিয়েই ঘটনাটা। অপটন সেঙ্কোলেয়ার ছিলেন একজন বিখ্যাত প্যারাসাইকোলজিস্ট। 1920 সালে তিনি একটা পরীক্ষা করেন, যার পরীক্ষক ছিলেন স্বয়ং ভুবনজয়ী বিখ্যাত আইনস্টাইন। দূরবর্তী শহরে থাকা স্ত্রী মেরির সাথে সেঙ্কোলেয়ারের টেলিপ্যাথির মাধ্যমে মানসিক সম্পর্ক স্থাপন করেন। সেঙ্কোলেয়ারের তার সঙ্গে সম্পর্কহীন অপরিচিত একজন পরপর 100টি ক্ষুদ্র ক্ষুদ্র ছবি আঁকার নির্দেশ দেন। সেঙ্কোলেয়ারের ইচ্ছায় নয়, সেই ভদ্রলোকের নির্দেশ মতো। সেঙ্কোলেয়ার যে ছবিগুলো আঁকেন টেলিপ্যাথির প্রভাবে, সেই ছবিগুলো প্রায় সঙ্গে সঙ্গেই আঁকেন দূরবর্তী শহরে বসা তার স্ত্রী মেরি। হুবহু একই ছবি। আইনস্টাইন সেঙ্কোলেয়ারের সততাকে সন্দেহাতীত বলে মত প্রকাশ করেন এই পরীক্ষার ক্ষেত্রে। 1921 সালে বিখ্যাত মনোবিদ সিগমুন্ড ফ্রয়েড তার এক প্রবন্ধে লিখেছিলেন যে তিনি যদি দ্বিতীয়বার এই পৃথিবীতে জন্ম নেন ও মনোবিজ্ঞানী হন, তবে সেক্ষেত্রে মানুষের মনের গোপন রহস্য জানার জন্য প্যারাসাইকোলজির সাহায্য নেবেন। ফ্রয়েড ও আইনস্টাইন নিশ্চয়ই খুব ছোট মাপের মানুষ ছিলেন না? তার কথা শুনে মাধব বলে উঠল, তার মানে আপনারা মানুষের চিন্তা ভাবনা বুঝতে পারেন, ইচ্ছা শক্তির দ্বারা তা নিয়ন্ত্রণও করতে পারেন। ওই সেঙ্কোলেয়ার বলে লোকটা দূর থেকে যেমন তার স্ত্রীর ভাবনা তার ইচ্ছায় পরিচালিত করেছিলেন, তেমন করতে পারেন? প্রফেসর কাঞ্জিলাল দৃঢ়ভাবে জবাব দিলেন, হ্যাঁ পারি। কৈলাস ততক্ষণ সবার কথা শুনছিল। এসব ভারী ভারী শব্দ, এসব ভারী ভারী বিষয়, নাম ইত্যাদি সম্পর্কে তার আলোচনা একদম ভালো লাগছিল না। প্রফেসর কাঞ্জিলালের কথা শুনে বেশ ক্ষিপ্তভাবে সে বলে, বললেই হলো আপনারা মানুষের মনের কথা পড়তে পারেন? বলতে পারেন আমার মনের ভেতর এখন কি আছে? সোমেন নিজেও বিশ্বাস করে না ব্যাপারটা, কিন্তু পাছে লোকটা চটে যায়, তাই সে কৈলাসকে বলল, আহ, উনি যখন বলছেন নিশ্চয়ই পারেন। কৈলাস তার কথা পাত্তা না দিয়ে বলল, পারেন যখন তখন বলুন না, অসুবিধা কি আছে? সোমেন কিছু একটা বলে কথাটা চাপা দেওয়ার চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু প্রফেসর কাঞ্জিলাল বলে উঠলেন, উনি যখন বলছেন তখন একবার চেষ্টা করে দেখি। আপনি তাকান আমার দিকে।
আপনাদের দুজনের কাছে অনুরোধ, 5 মিনিট কেউ কোনো কথা বলবেন না। এই বলে চশমাটা কপালে তুলে তিনি স্থির দৃষ্টিতে তাকালেন কৈলাসের দিকে। কৈলাসও তাকিয়ে রইল তার দিকে। মুহূর্তের পর মুহূর্ত কেটে গেল। সোমেন আর মাধব চুপচাপ তাকিয়ে দেখতে লাগলো তাদের দুজনকে। সারা ঘরে ফ্যানের শব্দ আর বাইরে থেকে ভেসে আসা জলস্রোতের আবছা শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মিনিট চারেক পর ধীরে ধীরে একটা আবছা হাসি ফুটে উঠল প্রফেসর কাঞ্জিলালের ঠোঁটে। চশমাটা কপাল থেকে চোখে নামিয়ে তিনি বলে উঠলেন, ঠিক আছে, হয়ে গেছে। কৈলাস তার ডান পাশের রগে হাত বোলাতে বোলাতে বলল, কি বুঝলেন বলুন? কাঞ্জিলাল তার কথায় প্রথমে জবাব দিলেন না। টেবিলের ড্রয়ার থেকে একটা লাল খাম আর একটা কাগজ বের করে সেই কাগজে খসখস করে প্রথমে 2-4 কলম কি লিখে সেটা আবার খামে ভরে আঠা দিয়ে মুখ বন্ধ করে খামটা আর কলমটা সোমেনের দিকে এগিয়ে দিয়ে বললেন, খামের মুখে আড়াআড়ি সই করুন। আজ রাত 12টায় আপনারা কেউ খামটা দেখে যাবেন, খুলে দেখবেন আমার টেলিপ্যাথি মেলে কিনা। খামে লিখে রাখি, কারণ ভবিষ্যতে মিলিয়ে দেখি কটা ক্ষেত্রে আমার রিডিং সত্যি হয়েছে। এটা আমার একটা অভ্যেস, নিজের কাজের হিসেব রাখি আমি। কৈলাস বলল, তা রাখুন, কিন্তু এখন মুখে বলতে আপনার অসুবিধে কি? প্রফেসর কাঞ্জিলাল বললেন, ভাবনাটা আপনার হলেও এখন বলায় একটু অসুবিধা আছে। তবে আপনার মাথায় নর্মদা উৎস দেখতে যাবার ইচ্ছে ঘুরছে, এইটুকু এখন বলতে পারি। এবার আমাকে উঠতে হবে। এই বলে সোমেনের দিকে তাকালেন তিনি। সোমেন একটু ইতস্তত করে খামের জোরের মুখে একটা উদ্ভট সই করে দিল। ভদ্রলোক খামটা ড্রয়ারে রেখে চাবি দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা এখন যান, রাতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। ঘরে ফিরে আসার পর কৈলাস গজগজ করতে লাগলো, যত সব বুজরুকি ব্যাপার। আমি তোদের মতো অত শিক্ষিত নই, কিন্তু এইটুকু বুঝতে পারি কারো মনের কথা জানা অত সহজ নয়। তবে লোকটার চোখের দিকে একটানা তাকিয়ে থাকতে থাকতে কপালের রগগুলো কেমন দপদপ করছিল। এতক্ষণ কারো চোখের দিকে তাকিয়ে তো থাকিনি, তাই। মাধব বলল, লোকটা যে বলল তোর অমরকণ্টক মানে যেখানে নর্মদা বেরিয়েছে সেই জায়গাটা দেখার ইচ্ছে আছে, তাই ভাবছিলি নাকি? কৈলাস বলল, অনেক চিন্তাই তো মাথায় ঘুরছে। লোকটা আন্দাজ করে একটা ঢিল ছুড়ল, যে সব টুরিস্ট এখানে আসে তারা তো সবাই ওই জায়গাগুলোই দেখতে যায়। ও জায়গার কথা মাথার মধ্যে ঘুরপাক খায়, আমাদেরকে তো এক সাধারণ টুরিস্ট বলেই মনে করেছে। সোমেন বলল, যাক, লোকটাকে তো দেখে আসা গেল। ওর দিক থেকে তেমন কোনো বিপদের আশঙ্কা নেই বলেই মনে হয়। লোকটা ওসব টেলিপ্যাথি নিয়েই থাক। এরা সাধারণত নিজেদের পড়াশোনার বাইরে অন্যের ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না। ব্যাপারটা আমিও বিশ্বাস করি না, তবে ওকে অবিশ্বাস করেছি বলে যদি চটে যায়। কৈলাস বলল, না ঘামালেই ভালো। এই বলে সে তাকালো টেবিলের নিচে রাখা সেই চামড়ার ব্যাগটার দিকে। তার মধ্যেই তো আছে সোনার মাঠগুলো। মাধব সেদিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, কত টাকার মাল হবে রে? সোনার বাট? সোনার বাটগুলো এলো কোথা থেকে? এরপরেই বা কি হবে? গল্পের মোড় কোন দিকে ঘুরবে? জানতে হলে আগামীকালের লাল খাম গল্পের 2য় পর্ব শুনতে হবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশেই ধৈর্য ধরে এতক্ষণ গল্প শোনার জন্য।